আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থী কেমন আছো? আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের আজকে রসায়ন প্রথম পত্রের অধ্যায় তৃতীয় পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। পর্যায়বৃত্ত ধর্মটা কি জিনিস? তো সবাই খেয়াল করে দেখো, পর্যায় সারণীতে আমাদের মৌলসমূহ সাজানো আছে এরকম করে। দেখতে পাচ্ছি যে প্রথম পর্যায়ে হাইড্রোজেন আর হিলিয়াম, আর দ্বিতীয় পর্যায়ে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। আচ্ছা, তোমাদের আমি একটু লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন আমাদের দ্বিতীয় পর্যায়ে এই মৌলগুলো আছে। আর তৃতীয় পর্যায়ে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আর প্রথম গ্রুপ, 1 নম্বর গ্রুপে আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আচ্ছা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এটা আমাদের 2 নম্বর গ্রুপ। 1 নম্বর গ্রুপ। এদিকে আমরা দেখতে পাচ্ছি 13 নম্বর গ্রুপ, 14, 15, 16, 17, 18 নম্বর গ্রুপ। আমরা দেখতে পাচ্ছি যে এগুলা ডি ব্লক, এগুলা এস ব্লক, এগুলো পি ব্লক। আমরা ব্লক নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আর আমাদের নিচে আছে হচ্ছে এ ব্লক। আচ্ছা, আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে পর্যায়বৃত্ত ধর্ম কোনগুলো? আমাদের প্রতিটি পর্যায়ে, প্রথম পর্যায়ে 2টো মৌল আছে, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আছে হচ্ছে 8টি করে মৌল আছে। এই মৌলগুলো সাজানো হয়েছে তাদের পারমাণবিক সংখ্যার ভিত্তিতে এবং ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে। ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি মৌলের নিউক্লিয়াসে 1টি করে প্রোটন কণা সংযোজিত হয় এবং সর্বশেষ শক্তি স্তরে 1টা করে ইলেকট্রন। সমান সংখ্যক পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে। আমাদের এই যে একই পর্যায়ে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এগুলো একটা করে প্রোটন কণা বাড়ার সাথে সাথে তারা হচ্ছে বিভিন্ন গ্রুপে একই শ্রেণীতে রাখা হয়, কারণ একই শ্রেণীতে মৌলসমূহ হচ্ছে পর্যায়ক্রমে হচ্ছে ধর্ম পরিবর্তিত হয়। আর একই গ্রুপের মৌলসমূহের ধর্ম প্রায় অপরিবর্তিত থাকে। সাধারণত পর্যায় সারণীতে এই সংখ্যা পরপর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহকে একই ধর্মভূত হয়। এমন 2, 8, 8, 18, 18, 32 পারমাণবিক সংখ্যা এভাবে পরিবর্তিত হয়ে মৌলসমূহের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। তা দেখতে পাচ্ছি এখানে যে হাইড্রোজেন, হিলিয়াম 2টো মৌল আছে। এখন হিলিয়ামের পরে আমরা লিথিয়াম যেটা ব্যবহার করছি, লিথিয়াম মৌলসমূহের ধর্মগুলি এই গ্রুপের সকল ধর্মগুলির সাথে সাদৃশ্য রয়েছে। অর্থাৎ এখানে NS1, N এর মান আমরা 1 থেকে 7 পর্যন্ত। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে 1 নম্বর গ্রুপের মৌলসমূহের শক্তি স্তরে 1টি মাত্র ইলেকট্রন আছে। অনুরূপভাবে 2 নম্বর গ্রুপের মৌলসমূহের NS2, N এর মান 1 থেকে 2 থেকে 7
এবং ইলেকট্রন আছে দুটো, এখানে ইলেকট্রন আছে দুটো। তা দেখা যাচ্ছে যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যখন যাওয়া যায় তখন মৌলসমূহের ধর্মের পরিবর্তন ঘটে এবং একই গ্রুপের মৌলসমূহের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। যে নির্দিষ্ট সংখ্যা পরপর পরমাণুসমূহ ধর্মের পুনরাবৃত্তি ঘটে এটাকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। তো সাধারণত দেখা যাচ্ছে হাইড্রোজেন হিলিয়াম দুটো মৌলের পরে আবার লিথিয়ামের ধর্ম হাইড্রোজেন ধর্মের সাথে সাদৃশ্য রয়েছে। এভাবে আবার 8টি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এই 8টি মৌল ধর্মের পর আবার দেখা যাচ্ছে যে সোডিয়াম ধর্মের পরিবর্তন। তুমি যেখান থেকে ধরো না কেন সেখানেই দেখা যাচ্ছে ধর্মের পরিবর্তন হচ্ছে। হিলিয়াম, নিয়ন, আর্গন, কৃপন, জেরন এগুলো ধর্ম একই রকম, ফ্লুরিন, ব্রোমিন, আর্গন একই রকম, অক্সিজেন, সালফার, সেকেন্ডারি একই রকম। তাহলে আমাদের কাছে একটা নির্দিষ্ট সংখ্যায় পর্যায় সারণীতে যে সমস্ত মৌলগুলো আছে সেই সমস্ত মৌলসমূহ একটা নির্দিষ্ট পারমাণবিক সংখ্যার ক্রম পরিবর্তনের মাধ্যমে ধর্মগুলোর পুনরাবৃত্তি ঘটে। এটাকে আমরা বলতে পারি পর্যায় সারণীতে পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে এই পর্যায়বৃত্ত ধর্ম কোন কোন ধর্মগুলো এখানে পরিবর্তিত হচ্ছে? সবই ধর্মের পরিবর্তন হয়। ধর্মের পরমাণুর আকার, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সবই আমাদের মৌলসমূহের ক্রমে ধর্মের পরিবর্তন ঘটে। তাহলে আমি তোমাদের প্রথমে আজকে কিভাবে আকারটা পরিবর্তন হয় আমরা একটু দেখি। আমাদের পর্যায় সারণীটা থেকে দেখতে পাবো যে পরমাণুর আকার কাকে বলে। সাধারণভাবে আমরা বলতে পারি যে কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে তার সর্বশেষ শক্তি স্তরের দূরত্বটা আমরা ধরে নিতে পারি যে পরমাণুর আকার। তাহলে আমরা বলতে পারি যে নিউক্লিয়াস থেকে সর্বশেষ দূরত্ব মানে ব্যাসার্ধ পরমাণু আকার হিসাবে যদি ধরি, তাহলে এখানে আমরা যদি বলি যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন এগুলো সব দ্বিতীয় পর্যায়। তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আমাদের কাছে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, বোরনের, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লোরিনের 9, নিয়নের হচ্ছে 10। তাহলে এই লিথিয়াম পরমাণুতে নিউক্লিয়াসে আছে 3টি প্রোটন কণা আর শক্তি স্তরে আছে বিভিন্ন শক্তি স্তরে আছে হচ্ছে 3টি ইলেকট্রন কণা। আমরা জানি নিউক্লিয়াসের কণাগুলো, প্রোটন কণাগুলো ধনাত্মক চার্জ যে চার্জিত, আর বিভিন্ন শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে এগুলো সব ঋণাত্মক চার্জে চার্জিত থাকে। আর এই কারণে প্রতিটি পরমাণু হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে এখানে আছে 3টি প্রোটন কণা আর এখানে আছে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে আছে 1টি, কিন্তু তার নিকটতম শক্তি স্তরে আছে নিউক্লিয়াসের নিকটতম শক্তি স্তর 2টি। এখানে আছে মোট 4টি ইলেকট্রন যা 4টি প্রোটন কণা আছে। অনুরূপভাবে একটি একটি করে ইলেকট্রন এবং একটি একটি প্রোটন কণা বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটি প্রোটন কণা যদি প্রতিটি ইলেকট্রন কণাকে যদি আকর্ষণ করে, তাহলে প্রোটন কণার আকর্ষণের কারণে তাদের পরমাণু আকারটা সংকুচিত হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে যে এখানে কোনো শক্তি স্তর বৃদ্ধি পায়। যেমন লিথিয়ামের 3 1s2 2s1। আবার যদি বেরিলিয়ামে যদি করা যায় তাহলে হবে এখানে হচ্ছে 2s2। আবার যদি কার্বনের ক্ষেত্রে যদি লিখি তাহলে লিথিয়াম, বেরিলিয়াম। এবার বোরনের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে দেখা যাচ্ছে 2s2 2p1। আবার কার্বনের ক্ষেত্রে যদি বলা যায় 2s2 2p2। অনুরূপভাবে আমরা প্রতিটি অরবিটালে একটি একটি করে ইলেকট্রন ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটি নিউক্লিয়াসে ইলেকট্রন কণা বৃদ্ধির সাথে সাথে প্রোটন কণাও নিউক্লিয়াসে বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি প্রোটন কণা যদি ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে, যেহেতু এখানে শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে না, তাই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের প্রোটন কণা কর্তৃক আকৃষ্ট হয়ে পরমাণুর আকারটা সামান্য একটু সংকুচিত হয়ে যায়। এই জন্য আমরা বলতে পারি যে
যে কোনো পর্যায়ে আমরা মৌলগুলো যখন বাম থেকে ডান দিকে যাই তখন পরমাণুর আকারটা আস্তে আস্তে সংকুচিত হওয়ার কারণে আকারটা একই পর্যায়ে ছোট হতে থাকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে একই পর্যায়ের মৌলসমূহের আকার বাম থেকে ডান দিকে গেলে আস্তে আস্তে এর আকারটা ছোট হতে থাকে, যদিও আমাদের এখানে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ব্যতিক্রম। আবার যদি বলা হয় যে একই গ্রুপের ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে একই গ্রুপের ক্ষেত্রে পরমাণুর আকার যতই উপর থেকে নিচের দিকে ধাবিত হওয়া যাবে ততই পরমাণুর আকারটা বড় হতে থাকে। এর মূল কারণ কিছুই না, প্রতিটি পর্যায়ে দেখতে পাচ্ছি যে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে একটি করে শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে। একটি শক্তি স্তর যখন বৃদ্ধি পায় তখন নিউক্লিয়াস থেকে প্রতিটি শক্তি স্তরে দূরে চলে যায়। তার মানে হচ্ছে যে নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের দূরত্ব বাড়ার জন্যই পরমাণুর আকারগুলো বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ দেখো যে হাইড্রোজেনের ক্ষেত্রে একটি মাত্র শক্তি স্তর, লিথিয়ামের ক্ষেত্রে দুটি শক্তি স্তর, সোডিয়ামের ক্ষেত্রে তিনটি শক্তি স্তর, পটাশিয়ামের চারটি, রুবিডিয়ামের পাঁচটি, সিজিয়ামের ছয়টি, ফ্রান্সিয়ামের হচ্ছে সাতটি। তাহলে নিউক্লিয়াস থেকে তাদের শক্তি স্তরের দূরত্ব বেশি হওয়ার জন্য একই গ্রুপের মৌলসমূহের আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা বলতে পারি যে পরমাণু আকার একটি পর্যাবৃত্ত ধর্ম। এরা পর্যায়ে এবং গ্রুপে কিভাবে পরিবর্তিত হয়? একই পর্যায়ে মৌলসমূহ যখন বাম দিক থেকে ডান দিকে যায় তখন পরমাণুর আকারটা সংকুচিত হতে থাকে বা ছোট হতে থাকে। এর কারণ হিসাবে আমরা মূল কারণটা বলেছি যে একই শক্তি স্তর থাকে এবং একই শক্তি স্তর থাকার জন্য নিউক্লিয়াসের প্রোটন কণা প্রতি ইলেকট্রনকে দ্রুত আকর্ষণ করে, আর দ্রুত আকর্ষণ করার জন্য আকারটা সংকুচিত হয়ে যায়। আর এই কারণে হচ্ছে পরমাণুর আকারটা ছোট হতে থাকে। আর একই গ্রুপের ক্ষেত্রে বলা হয়েছে যে একই গ্রুপের ক্ষেত্রে মৌলসমূহের একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন বা প্রোটন সংখ্যা পরপর মৌলসমূহ সাজানো থাকে। যেমন আমি বলেছি 2, 8, 8, 18, 18, 32। তাহলে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন থেকে লিথিয়াম দুটো প্রোটন কণা বেশি, লিথিয়াম থেকে সোডিয়ামের 8টি, আবার সোডিয়াম থেকে পটাশিয়াম 8টি, পটাশিয়াম থেকে রুবিডিয়াম 18টি, রুবিডিয়াম সিজিয়াম 18টি, সিজিয়াম থেকে ফ্রান্সিয়াম 32টি। এভাবে এই নির্দিষ্ট সংখ্যক পরপর এগুলোকে সাজানো হয়েছে। যেহেতু এগুলো বিভিন্ন নতুন নতুন শক্তি স্তর তৈরি হচ্ছে, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর তৈরি হওয়ার কারণে নিউক্লিয়াস থেকে তার দূরত্বটা দূরে যাওয়ার জন্য এদের আকারটা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, একটা উদাহরণস্বরূপ দেখাই। যদি আমাদের বলা হয় যে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম এই দুটো মৌলের মধ্যে কোন পরমাণুর আকারটা বড়, আবার যদি বলা হয় সোডিয়াম এবং পটাশিয়াম এই দুটো মৌলের মধ্যে কোনটার আকার বড়, আমরা জানি এখানে 11টি প্রোটন কণা আছে, এখানে 12টি প্রোটন কণা আছে। ঠিক অনুরূপভাবে এখানে 11টি ইলেকট্রন কণা আছে, এখানে 12টি ইলেকট্রন কণা আছে। যেহেতু 12টি প্রোটন কণা 12টি ইলেকট্রনকে যেভাবে আকর্ষণ করবে, 11টি প্রোটন 11টি ইলেকট্রনকে সেভাবে আকর্ষণ করতে পারবে না। তার কারণ হচ্ছে 12টি প্রোটন কণা একই শক্তি স্তরে থাকার জন্য পরমাণু আকারটা সংকুচিত হয়। আমরা ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি যে সোডিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s1, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখা যায় 1s2 2s2 2p6 3s2। এটা কিন্তু আমরা চিত্র অঙ্কন করে দেখা যাচ্ছে যে নিউক্লিয়াস এখানে আছে হচ্ছে 11টি প্রোটন কণা এবং বাইরে ছিল 2টি ইলেকট্রন, তারপরে আছে 8টি ইলেকট্রন, এরপর আছে হচ্ছে 1টি ইলেকট্রন। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 12টি প্রোটন কণা 2টি ইলেকট্রন
8টি ইলেকট্রন এবং বাইরের সেল আছে হচ্ছে 1টি ইলেকট্রন। তাহলে 12টি প্রোটন কণা ইলেকট্রনকে যেভাবে আকর্ষণ করবে তখন আকারটা সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ 11টি প্রোটন কণা যেভাবে আকর্ষণ করবে 12টি প্রোটন কণা তার চেয়ে তীব্রভাবে আকর্ষণ করবে। 12টি প্রোটন তীব্র আকর্ষণ করার জন্য সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের আকারটা ছোট হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি সোডিয়ামের আকার এবং ম্যাগনেসিয়ামের আকারের মধ্যে দেখা যাচ্ছে যে সোডিয়ামের আকারটা বড়, ম্যাগনেসিয়ামের আকারটা ছোট। এইভাবে আমরা একই পর্যায়ে যদি এগোতে থাকি দেখা যাবে যে প্রতিটি মৌলের আকার ক্রমান্বয়ে ছোট হতে থাকে। আর একই গ্রুপে এই দুটো কিছু যদি বলা যায় যে সোডিয়ামের আকার বড় নাকি পটাশিয়ামের আকার বড়, তা আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম তৃতীয় পর্যায়ের মৌল, পটাশিয়াম চতুর্থ পর্যায়ের মৌল। অতএব এখানে 4টা শক্তি স্তর আছে, এখানে হচ্ছে 2 8 1, এখানে 2 8 8 1। তার মানে এখানে 4টি শক্তি স্তর থাকার জন্য নিউক্লিয়াস থেকে দূরত্বটা বেশি হওয়ার জন্য স্বাভাবিকভাবে হচ্ছে এর আকারটা বড়, সোডিয়ামের আকারটা হচ্ছে ছোট। অতএব আমরা বলতে পারি যে একই গ্রুপে উপর থেকে যত নিচের দিকে নামে যাবে তত হচ্ছে আকার বড় হতে থাকে। তা আগামী ক্লাসে তোমাদের ইনশাআল্লাহ আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং ক্যাটায়ন অ্যানায়নের আকার নিয়ে আলোচনা করব। আজ পর্যন্ত তোমরা ভালো থেকো, দোয়া রাখি। আগামীকাল সুস্থভাবে সবাই উপস্থিত থাকো। খোদা হাফেজ, সালামু আলাইকুম।